আচ্ছা, প্রথমত আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম, অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে প্রথম বর্ষে। আজ আমি নিতে যাচ্ছি ম্যানেজমেন্টের উপর একটি ফ্রি লাইভ ক্লাস। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছে এগুলো একটু বলো তো। কে কোথা থেকে যুক্ত আছো আমাদের ক্লাসটিতে? কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কে কোথা থেকে যুক্ত আছো। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু করা যাক। ব্যবসার মুখ্য কাজ কি? আগে ব্যবসা কি? ব্যবসা হচ্ছে আমাদের দেশের আইন অনুযায়ী বৈধ এবং স্বীকৃত সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা থাকে। অর্থাৎ একটি দেশের আইন অনুযায়ী বৈধ এবং স্বীকৃত হতে হবে। এটি একটি মেজর শর্ত। এটা অনেকাংশে তোমাদের এমসিকিউ অ্যাডমিশন টেস্টে বলো, বিভিন্ন জায়গায় তোমরা এমসিকিউতে পাবা যে ব্যবসার জন্য অপরিহার্য শর্ত কোনটি। শর্ত কোনটি? দেশের আইন অনুযায়ী বৈধ এবং স্বীকৃত হতে হবে। দেখা গেল যে ব্যবসাটা আমাদের দেশের জন্য বৈধ অন্য একটি দেশের জন্য বৈধ নাও হতে পারে। আবার দেখা গেছে যে ব্যবসাটি অন্য দেশের জন্য বৈধ আমাদের দেশের জন্য বৈধ নাও হতে পারে। যেমন সবচেয়ে কমন উদাহরণ, বাংলাদেশের পার্সপেক্টিভ বা বাংলাদেশের আইন অনুযায়ী মদ বিক্রি অথবা বিভিন্ন ধরনের যে নেশা জাতীয় দ্রব্য এগুলো বিক্রি করা বেআইনি। কিন্তু অন্য কোথাও যাও, তোমরা যদি ইউরোপের কান্ট্রিগুলোতে যাও, সেখানে কিন্তু এটা বৈধ। তো অর্থাৎ এখানে একটা মেজর শর্ত কাজ করছে কি, দেশের আইন অনুযায়ী বৈধ এবং স্বীকৃত হতে হবে। এবং দেশের আইন অনুযায়ী বৈধ স্বীকৃত সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকেই বলা হয়ে থাকে কি, ব্যবসা। আচ্ছা, এবার আসি, ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? মুনাফা অর্জন, ক্রয়, মানব সেবা নাকি উৎপাদন? উত্তর কোনটি হবে? তোমরা দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, উত্তর কোনটি হবে? ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? উত্তর কি হবে? একের উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করো। একজন বলেছে মেরা কি বলছে একের এ। আপু আচ্ছা, একের এ। ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে উৎপাদন। ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে উৎপাদন। এবার আসি, ব্যবসায়ের যে মুনাফা অর্জন, ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। যখন তোমাকে জিজ্ঞেস করা হবে ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, তখন উত্তর হবে কি, মুনাফা অর্জন। কিন্তু ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে উৎপাদন। ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে উৎপাদন। আচ্ছা, মীর আহমেদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছো একটু কমেন্ট করো তো দেখি, কে কে আমাদের ক্লাসগুলো করছো। এবং আমাদের ক্লাসগুলো শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে তারাও ক্লাসগুলো করতে পারে। হ্যাঁ, মাইশা মেহজাবিন বলছে এ না আপু, ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে উৎপাদন এবং ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হচ্ছে বা প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, তোমরা আরেকটা জায়গায় কনফিউজ হবে, সেটা হচ্ছে ব্যবসায়িক সামাজিক উদ্দেশ্য কোনটি। ব্যবসায়ের সামাজিক উদ্দেশ্য কোনটি অথবা ব্যবসায়িক সামাজিক মূল উদ্দেশ্য কোনটি? যদি সামাজিক মূল উদ্দেশ্য বলে তখন উত্তর হবে কি আমাদের কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি। মূলত এখানে তিন ধরনের এমসিকিউ। মুখ্য কাজ বললে উৎপাদন, মূল উদ্দেশ্য বললে মুনাফা অর্জন, আর যদি সামাজিক উদ্দেশ্য বলে বা সামাজিক মূল উদ্দেশ্য বলে তখন হবে কর্মসংস্থান সৃষ্টি। বোঝা গেল? ও আচ্ছা, মেয়েরা কি বলছে ভাই আমি আর্টসের স্টুডেন্ট, এমনি ক্লাস করতে আসলাম, যদি ফিউচারে লাগে। তোমার জন্য একটা হাততালি। যাই হোক, ডেডিকেশন বলে এটাকে, আর্টসের স্টুডেন্ট ক্লাস করতেছে। যাই হোক, ভালো ক্লাস করো, শিখতে কোনো কোনো লজ্জা নেই, সবকিছু শিখে নিবা। এরপর আসো, ব্যবসায়ের ভূষণ কোনটি? দুই উত্তর কি হবে? ব্যবসায়ের ভূষণ কোনটি, কোনটি হবে? হ্যাঁ, মাইশা আপু বলেছে সাভার থেকে
নাহিদুল বলেছে সেনবাগ থেকে। সেনবাগটা কোথায় আমার জানা নেই, সেনবাগটা কোথায় নাহিদ? দুই উত্তর কি হবে? ব্যবসায়ের ভূষণ কোনটি? আচ্ছা, একজন কমেন্ট করেছে হাবিবাতুল মারজান। আচ্ছা, তারপর নাজমুল হাসান রাকিবও কমেন্ট করেছে, বলেছে কি সুনাম। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, উত্তর হবে সুনাম। আচ্ছা, তার পরবর্তী এমসিকিউ, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি? ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি? উত্তর কি হবে? দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি ব্যবসায়ের? দ্রুত কমেন্ট করো, দ্রুত, সামনে আরো এমসিকিউ সলভ করা বাকি আছে, দ্রুত করো। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কোনটি? আচ্ছা, নাজমুল হাসান রাকিব বলেছে ডি, সম্পদ সর্বাধিকরণ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, উত্তর কি সম্পদ সর্বাধিকরণ। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি? সম্পদ সর্বাধিকরণ। অথবা যদি বলে ফার্মের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি? সম্পদ সর্বাধিকরণ, অর্থাৎ একক প্রতি শেয়ার মূল্য বৃদ্ধি। এরপরে আসি, শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ও নাহিদুল নোয়াখালী। আচ্ছা, অয়ন কর্মকার বলেছে গ, হ্যাঁ ঠিক আছে। এরপর আসে আমাদের, শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? দ্রুত কমেন্ট করো, শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত, স্থানগত, সময়গত নাকি সত্যগত? শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আচ্ছা রাকিব, একটু সাইডে একটু সংখ্যাটা লেখো এমসিকিউর, কারণ আমাদের একটু অনেক সময় দেখা যায় তোমাদের নেটের কারণে এমসিকিউ গুলা একটু মানে তোমাদের উত্তরগুলা এলোমেলো হয়ে যায়, তো একটু সাইডে সংখ্যাটা লিখে নিবা। আচ্ছা, নাজমুলকে ধরে নিলাম যে ও চারের এই বলেছে রূপগত উপযোগ। হ্যাঁ, শিল্পকে বলা হয়ে থাকে কি উৎপাদনের বাহন। শিল্প কাকে বলে? প্রাকৃতিক সম্পদ আহরণ করে সেটিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করাকে বলা হয়ে থাকে কি শিল্প। অর্থাৎ তুমি প্রকৃতি থেকে কোনো সম্পদ আহরণ করছো, সেটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে নেওয়ার মাধ্যমে তুমি তোমার ব্যবহার উপযোগী করে তুলছো, এটাকে বলা হয় কি শিল্প। যেমন উদাহরণ হিসেবে বললাম, তুমি প্রকৃতি থেকে কাঠ কেটে কাঠ সংগ্রহ করছো, এই কাঠটাকে তুমি বিভিন্ন ভাবে ধরো যে ঘষে মেজে কেটে এগুলো করে একটা ফার্নিচার, একটা চেয়ার বানিয়েছো। তো এটা হলো কি, চেয়ারটা হচ্ছে কি তোমার আলটিমেটলি ব্যবহারের পণ্য। তো এই যে তুমি প্রক্রিয়াটা করলা, কাঠের কিন্তু তুমি রূপটা পাল্টাই দিলা, একটা কাঠ বা গাছ অবস্থায় ছিল, পরবর্তীতে সেটাকে তুমি কি করলে, একটা চেয়ারের রূপ দান করলা। এই কারণে বলা যায় কি শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। আচ্ছা, তোমরা আমাদের যে অলরাউন্ডার ব্যাচ, তোমাদের প্রস্তুতিকে আরো গোছানোর জন্য আমাদের রয়েছে অলরাউন্ডার ব্যাচ 2.0। সেখানে থাকবে তোমাদের বাংলায় লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি, আইসিটি লাইভ ক্লাস 30টি, এবং তোমরা রেকর্ডেড বোনাস ক্লাস পাবা 60টি। টোটাল এক্সাম থাকবে 60টি। আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা, এবং লাইভ ক্লাস চলবে আমাদের 4 মাস। তো তোমরা যদি কোর্সটিতে জয়েন হতে চাও তাহলে আমাদের এই দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, তোমরা ক্লাসগুলো শেয়ার খুবই কম করতেছো কেন? ক্লাসগুলো শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, সবাই মিলে একটা ইয়ে করো না, আমরা একটা এমসিকিউ গুলো কম্পিটিশনের মতো নেই। তোমরা তো সামনে আস্তে আস্তে অ্যাডমিশন টেস্টে জয়েন করবা, বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা এগুলোতে জয়েন করবা, তখন তো একটা কম্পিটিশন চলবে, এখনই করা শুরু করো না, ক্লাসগুলো শেয়ার করো। আচ্ছা, এরপর আসে আমাদের, নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত? নিচের কোনটি প্রাথমিক শিল্পে কোনটি হবে? 5-এর উত্তর কি হবে? 5-এর উত্তর কি হবে বলো? 5-এর এ, হ্যাঁ রাকিব বলেছে 5-এর এ, প্রজনন শিল্প। প্রাথমিক শিল্প কাকে বলে? প্রাথমিক শিল্পের বিষয় হচ্ছে তুমি প্রকৃতি থেকে যেটা মানে সংগ্রহ করে নিয়ে আসলা, একদম যে অবস্থায় আছে সেই অবস্থায় তুমি সংগ্রহ করে নিয়ে আসলা প্রাথমিকভাবে, সেটাকে বলা যায় কি প্রাথমিক শিল্প। এবার আসি প্রজনন শিল্প কিভাবে প্রাথমিক শিল্পে পড়ে। প্রজনন শিল্প হচ্ছে মানে তোমার যেটা ন্যাচারালি উৎপাদন হতে থাকে, একটা মানে সেখানে তোমার হাতটা সম্পূর্ণভাবে থাকে না, ন্যাচারালি সেটা উৎপাদন হয়ে যায়। যেমন ধরো আমি নার্সারির কথা বললাম, হ্যাচারির কথা বলি, সেখানে হাঁস মুরগি স্বাভাবিকভাবে তাদের একটা আমাদের জীবন চক্র আছে, সেভাবে উৎপাদন হতে থাকে, সেগুলো হচ্ছে কি আমাদের প্রজনন শিল্প। এই যে ধরো বিভিন্ন ধরনের যে ডিম সংগ্রহ করলা হাঁস মুরগির, বা বিভিন্ন ধরনের চারা এগুলো সংগ্রহ করলা ডিরেক্ট প্রকৃতি থেকে,
যার কারণে বলা থাকে প্রজনন শিল্প হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত। উত্তরটা হ্যাঁ। আরো অনেকে বললা কে সবর্ণা ইসলাম এ, অয়ন কর্মকার 5-এর এ, সাইদ বলেছো 5-এর এ, রাকিব বলেছো 5-এর হ্যাঁ। তোমাদের সকলের উত্তর ঠিক আছে, তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এরপর আসি 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শ্রম গণশিল্প? নিচের কোনটি শ্রম গণশিল্প? এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। নিচের কোনটি শ্রম গণশিল্প? উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করো, নিচের কোনটি শ্রম গণশিল্প? এখানে আজকে যে সকল আমরা যে এমসিকিউ গুলো সলভ করব, এগুলো দেখা গেছে কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে মেইনলি এসেছে, আবার অন্য পাবলিক ইউনিভার্সিটি এক্সাম গুলোতে এসেছে, এবং পাশাপাশি তোমাদের যে এইচএসসি এক্সাম গুলোতেও এসেছে। নিচের কোনটি শ্রম গণশিল্প? কি হবে উত্তর? 6-এর উত্তর কি হবে? হ্যাঁ, একজন বলেছে 6-ডি, তোমার উত্তর সঠিক, তৈরি পোশাক। নিচের কোনটি শ্রম গণশিল্প? তৈরি পোশাক। এরপর আসি, প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? হ্যাঁ সায়েদ, তোমার উত্তর ঠিক আছে। নাহিদ বলেছে ভাইয়া আপনার পড়ানো সুন্দর লাগলো, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা দীপামণি 6-ডি। আচ্ছা হ্যাঁ আপু, তোমাদের নেটের কারণে হয়তো অ্যানসার গুলো একটু স্লো আসতেছে, যাই হোক। দেখো, প্রমিতকরণ কি ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত, স্থানগত, মানগত নাকি সত্যগত? কোনটি হবে? প্রমিতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? তোমাদের মানে এইচএসসি লেভেলে ম্যাক্সিমামই দেখা যায় এই এমসিকিউটা কেন পারে না আমি জানি না, অনেকেই পারে না। দেখি কে উত্তর করতে পারো। 7-এর সি কে বলেছে দেখি? সবর্ণা ইসলাম। হ্যাঁ আপু, তুমি তোমার উত্তরটি সঠিক। প্রমিতকরণ মানগত উপযোগ সৃষ্টি করে। প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ দুটার মধ্যে একটু পার্থক্যটা বলি। প্রমিতকরণ হচ্ছে, ধরো তুমি কোন একটা পণ্য বা তোমার কোন একটা প্রোডাক্ট, তুমি তার স্ট্যান্ডার্ড অনুযায়ী বা তার আকার, আকৃতি, এইসবের উপর, ওজন, এগুলোর উপর ভিত্তি করে ভাগ করার জন্য তুমি প্ল্যান করছো, সেটা হচ্ছে কি আমাদের প্রমিতকরণ। আমি লিখে তোমাদের বোঝাই, এটা তোমাদের কাজে আসবে, অ্যাডমিশন টেস্টে প্রচুর কাজে আসবে এটা। প্রমিতকরণ ভার্সেস পর্যায়িতকরণ। প্রমিতকরণ আর পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রমিতকরণ হচ্ছে তোমার মাইন্ডের একটা বিষয়। তুমি ধরলা যে তুমি একটা আপেল বাগানের মালিক, ধরো তোমার বাগানে আপেল আছে বিভিন্ন ক্যাটাগরির, একটা সবুজ আপেল, একটা লাল আপেল, আবার দেখা গেছে আপেল একটা ছোট সাইজ, একটা বড় সাইজ। তো এই যে একটা আমি বিভিন্ন সাইজের আন্দাজে এবং কালারের আন্দাজে কিন্তু আমি ভাগ করলাম যে একটা আপেল লাল, আর একটা আপেল সবুজ, আর একটা আপেল ছোট, আর একটা আপেল বড়। এটা কিন্তু আমি আমার মাইন্ডে রাখছি যে আপেলগুলো আমার এই আকৃতি আছে, আমি এই অনুযায়ী ভাগ করব। যখন আমি বিষয়টা আমার মাইন্ডে রাখছি, সেটা হচ্ছে কি প্রমিতকরণ। যখন সেটা আমার ব্রেইনে থাকবে, কিন্তু পরবর্তীতে যখন আমার আপেলগুলো আমি সব কালেক্ট করে নিয়ে এসে এবার আমরা যে ব্রেইনে রাখছিলাম বিষয়টা, যে আমি সাইজের আন্দাজে ভাগ করব, কালারের আন্দাজে আপেলগুলোকে ভাগ করে নিব, সেটা হচ্ছে কি আমাদের পর্যায়িতকরণ। অর্থাৎ যখন আমাদের ব্রেইনে থাকে বিষয়টা, সেটা প্রমিতকরণ। যখন আমরা এটা বাস্তবিক কাজে লাগাই, তখন সেটা হয়ে যায় কি পর্যায়িতকরণ। এখন অ্যাডমিশন টেস্টে একটা কোশ্চেন আসে যে পর্যায়িতকরণ করা হয় কিসের ভিত্তিতে? উত্তর হবে কি প্রমিত মানের ভিত্তিতে। এই এমসিকিউটা অহরহ আসে। আচ্ছা এরপর আসি, অর্থনীতিতে উৎপাদনের অর্থ কি? অর্থনীতিতে উৎপাদনের অর্থ কি? দেখি কে উত্তর করতে পারো। অর্থনীতিতে উৎপাদনের অর্থ কি? দ্রুত কমেন্ট করো। এই তোমরা খুব কম শেয়ার দিতেছো কেন? ক্লাসগুলো শেয়ার করো। আর ফ্রেন্ডদেরকেও তোমরা মেনশন দাও না, নিজেরা পড়লেই হবে, ফ্রেন্ডদের কথা কি ভাববা না? এবার তো দেখা গেছে ওই ফ্রেন্ড তোমারে ধরবে, ও বন্ধু ভালোই পড়ছো একা, হ্যাঁ, তারপর পরীক্ষার সময় যে কিছু তোমার ওই অবস্থা হয়ে যাবে, তোমাকে স্নেক ডাকা শুরু করবো যে বন্ধু একা একা পড়ে ভালো মার্কস পেয়ে গেছে, অথচ আমার এই মেনশন দেয় নাই, আমি করতে পারিনি। আচ্ছা অনেকে উত্তর করছো কি 8-এর সায়েদ। তোমাদের কমেন্ট গুলা পড়া যায়। সায়েদ বলেছে 8-এর বি, লিখন ক, লিখন খ, লিখন গ, লিখন গহ। আচ্ছা ঠিক আছে, লিখন জীবনে অনেক হতাশায় আছে, ও জানে না ও কোথায় যাবে, ওর কাছে মনে হয় সব সঠিক।
আদৌ ক, আদৌ খ, আদৌ গ, আদৌ গহ। লিখনের জন্য শুভকামনা। আর এই শুভকামনা আমার তরফ থেকে না, ওই যে আমাদের একটা মিমের রাকিব আছে, তার তরফ থেকে তোমাকে শুভকামনা। আচ্ছা আচ্ছা, দীপামণি বলেছে 8-এর ডি, মায়েশা বলেছে 8-এর ডি, সায়েদও 8-এর ডি। আচ্ছা, মেয়েরা কি বলেছে, আরে ভাই এদের বলে দিলে তো দেশের ভবিষ্যৎ। আচ্ছা ঠিক আছে, যাই হোক। রাকিব বলেছে 8-এর ডি। হ্যাঁ, ও অর্থনীতিতে উৎপাদনের অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি করা। অর্থনীতিতে উৎপাদনের অর্থ হচ্ছে কি? উপযোগ সৃষ্টি করা। আচ্ছা, এবার আসি স্বপ্ন যাদের ঢাবি, স্বপ্ন যাদের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, তোমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা নিয়ে এসেছি ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে থাকবে ক ইউনিটের আলাদা একটি ব্যাচ, খ ইউনিট এবং গ ইউনিটের ব্যাচ। আচ্ছা, এবার আসে আমাদের মেইন ব্যাচ, যেটা আমাদের গ ইউনিটের, মেইনলি যারা ক্লাস করতেছো। গ ইউনিটের জন্য আমাদের ব্যাচগুলোতে থাকবে বাংলা ক্লাস প্লাস এক্সাম 40টি, ইংরেজি ক্লাস প্লাস এক্সাম 40টি, অ্যাকাউন্টিং প্লাস এক্সাম 30টি, আমাদের যে ব্যবসা সংগঠন সেটার জন্য ক্লাস প্লাস এক্সাম 20টি, ফাইন্যান্সের জন্য এক্সাম প্লাস ক্লাস 15টি, মার্কেটিং এর জন্য এক্সাম প্লাস ক্লাস 15টি, এবং ফাইনাল মডেল টেস্ট 10টি। এবং তোমরা যদি দেখো যে বিগত বছর আমাদের যে লেকচার শিট বা বিভিন্ন ধরনের আমরা যে স্যাররা যে সাজেশন দিয়েছি, তো সেখান থেকে অনেকাংশেই কমন পড়েছে ঢাবি ভর্তি পরীক্ষায়। যদিও এই বছর ঢাবির ভর্তি পরীক্ষায় একটু গয় নিটের বিষয়টা কেমন যেন হয়েছে, আশা করি তোমাদের সময় এমন হবে না, এখন থেকে সচেতন হবে। এরপর আসি 9 নম্বর এমসিকিউ। রাজশাহী থেকে ঢাকায় আম আনা হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? রাজশাহী থেকে ঢাকায় আম আনা হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? অর্থাৎ এখানে পরিবহন ব্যবহৃত হয়েছে, পরিবহন। আর পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত, স্থানগত উপযোগ সৃষ্টি করে। সত্যগত কোনগুলা করে? ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। কালগত বা সময়গত গুলামজাতকরণ। রূপগত একটু আগে পড়ানো হয়েছে শিল্প। আচ্ছা, উত্তর কি আমাদের? স্থানগত। এরপরে আসি, ট্রেড কোন ধরনের বাধা অপসারণ করে? ট্রেড, দেখি এটা উত্তর কে পারেন? 10-এর উত্তর কি হবে দেখি, বলেন। ট্রেড কোন ধরনের বাধা অপসারণ করে? ট্রেড কোন ধরনের বাধা অপসারণ করে? শাফান শাফি ভাই, আপনি বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ভাই। আচ্ছা, শায়দ বলেছে 10-এর বি। আচ্ছা, লিখন কি বলছে ভাই? ওখানে ক খ গ আছে নাকি 1 2 এবিসি? আপনি কি বলেছেন? আপনার কথা বুঝছি না, আপনি কি এতটাই হতাশাগ্রস্ত? আচ্ছা, শায়দ বলেছে 10-এর বি। অসমাপ্ত ভালোবাসা বলেছে 10-এর বি। ভাই তোমার ইয়াপুর আমার অসমাপ্ত ভালোবাসা থাক। আহমেদ তাজদিক, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? মায়েশা, ট্রেড মানে কি? আচ্ছা ঠিক আছে আপু। লুমানা বলেছে 2। কিসের 2? নাহিদুল 10-এর বি। লিখন বলেছে আমার লাভ লস নাই। ভাই তোমার লাভ লস নাই এটা কে বলছে? আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও, তোমার সব লাভ, কোনো লস নাই। আচ্ছা যাই হোক, আমাদের অনেকে বলতেছে 10-এর বি, 10-এর ডি। যাই হোক, ট্রেড বা পণ্য বিনিময়, অর্থাৎ ট্রেড বা পণ্য বিনিময় অর্থাৎ ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমাদের, আচ্ছা এখানে আমাদের একটা ব্যক্তিগত বলা হয়েছে, এটাই হচ্ছে আমাদের সত্যগত। সত্যগত, ব্যক্তিগতই হচ্ছে কি? সত্যগত। সত্যগত সত্যগত বাধা বা উপযোগ অপসারণ করে। এর পরবর্তীতে এমসিকিউতে যাই। নিচের কোনটি যৌগিক শিল্প? নিচের কোনটি যৌগিক শিল্প? অ্যাডমিশন টেস্টে অহরহ আসে, এর সাথে আরো রিলেটেড যে সকল এমসিকিউ গুলো আসে এগুলো আমি এখন আবার তোমাদের জিজ্ঞেস করব স্লাইডের বাইরে।
যৌগিক শিল্প। নিচের কোনটি যৌগিক শিল্প? এগারোর গ। আচ্ছা, আহমেদ তাজদিদ বলেছে 11-র গ, সায়েদ বলেছে 11-র সি, অয়ন কর্মকার 11-র সি। হ্যাঁ শায়েদ, সাফান শাফি ভাই। আচ্ছা দাঁড়ান ভাই, আপনার কাছে আমি আসতেছি। নিচের কোনটি যৌগিক শিল্প? সাবান। যৌগিক শিল্প হচ্ছে কি সাবান, অর্থাৎ আমাদের যে সাবানটি আছে এই সাবানে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এইসব বিভিন্ন উপাদান একত্রিত করে বানানো হয়, যার কারণে সাবান হচ্ছে আমাদের যৌগিক শিল্প। যৌগিক শিল্প। আচ্ছা এর পরবর্তীতে, আচ্ছা সাফান শাফি ভাই বলতেছে কি, আচ্ছা সাফান শাফি ভাই বলছে ভাইয়া আপনার টি শার্টটা লাগবে। ভাই টি শার্টটা কিন্তু আপনিই দিছেন আমাকে, আর আপনি আমারে বলতেছেন টি শার্টটা লাগবে। আচ্ছা লুমানা আফরিন বলেছে সোপ। আচ্ছা নাহিদুল বলছে ভাইয়া আমার জন্য একটু দোয়া করিয়েন, আমার পড়ার মধ্যে মন বসে না। আস, বিগ আস। এখানে তোমাদের পড়াচ্ছি কিন্তু আমার নিজের পড়া পড়তে আমার একটুও ভালো লাগে না। এটা হলো আস, যার যে নিজস্ব বিষয়, তাই এটার জন্য কোনো দোয়া কাজ করে না, এটার জন্য নিজের ভিতর থেকে আকাঙ্ক্ষা কাজ করে, নিজের ইচ্ছাকে জাগাও। আর একটু মোটিভেশন দিয়ে দে, আরে পড়বা, অ্যাডমিশন টেস্ট দিবা, ঢাবিতে ভর্তি হবা, চিল আর চিল, চারিদিকে চিল, এই পাশ চিল আর চিল। সুন্দর মতো একটা মোটর বাইক নিয়ে নাম বা চশমা পরে, ঢাবির টি শার্ট, লোগোওয়ালা টি শার্ট, আরে তোমারে কে আটকে, কেউ আটকানোর নাই। সাথে তোমাদের বান্ধবী, বান্ধবীর তো অভাব হইব না ঢাবিতে গেলে, মানে অহরহ বান্ধবী, বান্ধবী আর বান্ধবী, লাইফ পুরো চিল। আচ্ছা এবার আসি, আহমেদ তাজদিদ সায়াদ বলেছে 12-র এ, আহমেদ তাজদিদ 12-র ক, আওয়ান চক্রবর্তী কর্মকার 12-র এ, মোহাম্মদ আসিফ 12-র এ, লিখন বিগ আস, ওরে দীপামণি 12-র এ, সাকিব 12-র এ ক, অয়ন ক, লুবানা আফরিন 12-র ডি। মেরা কি তাসু, আপনার কয়টা বান্ধবী? এই তো একটা অ্যাটাক দিয়ে দিলা, এত কিছু বলা, এত প্রশ্ন করা যায় না। যাই হোক, সবকিছুর উত্তরও হয় না। মৎস্য চাষ কোন ধরনের শিল্প? প্রজনন শিল্প। প্রজনন শিল্প। মৎস্য চাষ হচ্ছে কি আমাদের প্রজনন শিল্প। আচ্ছা প্রজনন শিল্প অর্থাৎ আমরা যেটা যে ন্যাচারালি যেগুলো আমাদের উৎপাদন হতে থাকে, যেমন মৎস্য, তারপর ধরলাম আমরা হ্যাচারির ক্ষেত্রে যে পশু পাখি যেমন হাঁস মুরগি ন্যাচারালি উৎপাদন হতে থাকে। তারপর ধরো আমাদের যে চারা গাছ হ্যাচারি, এগুলো কি প্রাকৃতিক নিয়মে সৃষ্টিকর্তার সৃষ্টিতে এগুলো আস্তে আস্তে জন্মায়। তো এগুলো হচ্ছে কি আমাদের প্রজনন শিল্প। এরপর আসি, তেল শোধনাগার হচ্ছে কি সিনথেটিক্যাল, সার্ভিস, অ্যানালিটিক্যাল নাকি প্রসেসিং? কোনটা হবে? তেল শোধনাগার। এটা অনেক সময় আমরা অনেক সময় ইংলিশে দেখে একটু ভুলভাল করে ফেলি। এ মেরা কি তো কমেন্ট, তুমি তো মারাত্মক কমেন্ট করো। হ্যাঁ আপনার কয়টা বান্ধবী? আহমেদ তাজদিদ বলছে ভাইয়া আমি এইচএসসি 26। বাহ, তো এটাকে বলে ডেডিকেশন। একটু আগে বললে পরে মন বসে না, দেখো এখানে বলে ডেডিকেশন। এইচএসসি 26 ব্যাচের একজন ভাই আহমেদ তাজদিদ, ও আমাদের সাথে যুক্ত আছে। তাজদিদ কোথা থেকে বলতেছো, তোমার বাসা কোথায়? তোমাদের কমেন্ট গুলা, আচ্ছা মেয়েরা কি বলছে মৎস্য আর মাৎস্য কোনটা সঠিক? এটা যখন আমাদের বাংলা ক্লাস শুরু হবে তখন জিজ্ঞেস করো মৎস্য না মাৎস্য, কিন্তু আমি যতটুকু জানি মৎস্য। ভাইয়া তার মানে বান্ধবীর কথা বললে ভাবি মারবে? ভাই পোলাপান তো অনেক ডেঞ্জারাস। ভাই রে ভাই, এক একটা কমেন্ট, কি বাবা। আচ্ছা তেল শোধনকার 13 অনেকে বলতেছো এ, 13 ডি। আচ্ছা তারপর
13D। আচ্ছা এবার আসি আমাদের সিনথেটিকের বাংলা হচ্ছে আমাদের জৈগিক। জৈগিক আর ইন্ডাস্ট্রি তো শিল্প, জৈগিক। এরপর আসি সার্ভিস, সেবা। এরপর আসি অ্যানালিটিক, বিশ্লেষণ। এরপর আসি প্রসেসিং, অর্থাৎ আচ্ছা এবার আসি তেল শোধনাগার। তেল শোধনাগারটা কি? আমরা যখন প্রকৃতি থেকে ধরো খনিজ সম্পদ আহরণ করলাম, সেটাকে ভেঙে, অর্থাৎ খনিজ সম্পদ আহরণ করে সেটাকে আমরা ধাপে ধাপে বিভিন্ন অংশে ভেঙে বিভিন্ন ধরনের উপজাত পণ্যগুলা পাই। যেমন ধরো তেল পেলাম, পেট্রোল পেলাম, তারপর ধরো তারপিন পেলাম, তারপর দেখা গেছে তোমার ডিজেল পেলাম। এই যে ভাঙতেছি, অর্থাৎ আমরা একটা উপাদান পেয়েছি খনিজ সম্পদ, সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করছি, মানে ভাঙছি, বা মানে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ভাঙছি, ভাঙার পরে বিভিন্ন উপাদান পাইছি। যেমন পেট্রোল, তারপরে ধরো যে আমাদের যে পেট্রোল, তারপর হলো তারপিন, কয়লা, এইসব বিভিন্ন ধরনের উপাদানগুলো পেয়েছি। তো সেটাই হচ্ছে কি আমাদের বিশ্লেষণ শিল্প। অর্থাৎ তুমি যখন শিল্পের মাধ্যমে কোন একটা উপাদান আহরণ করে এবং সেটাকে বিভিন্ন ধাপে ধাপে ভাঙো, সেটা হচ্ছে কি আমাদের অ্যানালিটিক বা বিশ্লেষণ। যৌগিক বা সিনথেটিক হচ্ছে কি বিভিন্ন ধরনের উপাদানগুলোকে আমরা একত্রিত করি, সেটা হচ্ছে কি আমাদের যৌগিক বা সিনথেটিক। এবার আসি তোমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এইভাবে তো আসে। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি যৌগিকের বিপরীতে কি, আবার বিশ্লেষণের বিপরীতে কোন শিল্প? অর্থাৎ এই দুটার বিপরীত ধর্মী একটা সম্পর্ক বিদ্যমান। যৌগিক এবং বিশ্লেষণের মধ্যে একটি বিপরীত ধর্মী সম্পর্ক বিদ্যমান, এটা এমসিকিউ তে আসে। আর প্রসেসিং হচ্ছে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যায়। যেমন ধরো আমরা যে আখের শরবত গুলা খাই বা চিনি যে খাই, প্রথমে আখ সংগ্রহ করে, আখগুলো সংগ্রহ করে সেগুলো প্রসেসিং এর মাধ্যমে চিনিতে কনভার্ট করে, সেটা হচ্ছে কি আমাদের প্রসেসিং। আচ্ছা এরপর আসি আমাদের অলরাউন্ডার ব্যাচ। হতে চাও যদি তুমি অলরাউন্ডার, হয়ে যাও আমাদের কোর্সে ভর্তি। অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে থাকবে বাংলায় লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি, আইসিটি লাইভ ক্লাস 30টি এবং বোনাস রেকর্ডেড ক্লাস থাকবে 60টি, এক্সাম ক্লাস 60টি। কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা, মাত্র 1500 টাকা, নট ডলার। আবার ডলারের চিহ্ন কি জানি, হ্যাঁ নট ডলার, 1500 টাকা। তাই আজে বাজে টাকা খরচ না করে কোর্সে ভর্তি হয়ে যাও, সুবিধা অবশ্যই পাওয়া। এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে। আচ্ছা এরপর আসি আমাদের সেবার বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা মেয়েরা কি বলছে, আমরা সব নিজের পড়া বাদ দিয়ে অন্য পড়া পড়ি। কি পড়েন? হ্যাঁ কি পড়েন ভাই? টেনশনে আমাদের একটা কষ্টের গান বলেন ভাই, আমি গান নিজেই পারি না, আমি কি বলবো, একটা কষ্টের গান। দেবের গানগুলো একটা শুননা নিবা, কষ্ট প্লাস চিল সব, মানে যখন মুড খারাপ হইব দেবের গান শুননা লাফালাফি করবা, চিল। লিখন বলছে আমি আর্টসের স্টুডেন্ট। হ্যাঁ ভাইয়া, আর আমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট। আমি আসলে সায়েন্সের স্টুডেন্ট, নেই ফিজিক্স, কিন্তু এমনি মজা করতে তোমাদের সাথে ম্যানেজমেন্ট দিতে এসে পড়েছি। আচ্ছা অয়ন বলতেছে 15B। অয়ন 15তে কিভাবে গেল? আমি তো 14তে আছি, তুমি 15তে কিভাবে গেলা? আচ্ছা শায়াদ বলছে 14B, অয়ন কর্মকার আবার বলছে 14B। আচ্ছা সেবার বৈশিষ্ট্য কি? অপচনশীলতা, অপচনশীলতা। তোমাদেরকে ধন্যবাদ। এরপরে আসি কমার্স শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে? কমার্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? আবারও সাফান সাফি ভাই, ভাই আপনি একটা কাজ করেন, দরজা খুলে এসে পড়েন, এসে আমার সাথে এখানে ক্লাসে দাঁড়ায় যান। আপনার আমি এখানে ক্লাস দিই, ওদের অনলাইনে হোক, আপনার আমি অফলাইনে নিব। আচ্ছা ঠিক আছে, মাথা সরাইতেছি। কমার্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? কমার্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? ইংরেজি, চৈনিক, ফার্সি নাকি ফরাসি? ফার্সি নাকি ফরাসি? প্রথম দুটো তো অপশন আমাদের বাদই। অপশন এবার হবে ফরাসি নাকি সরি ফার্সি নাকি ফরাসি। অ্যাডমিশন টেস্টে এগুলাই মনে করো এক্সাম হলে গিয়ে মাথা ঘুরায়, মাথা কখন এ ফরাসি ফার্সি ফরাসি ফার্সি ফরাসি ফার্সি করতে করতে দেখা গেছে ভুল একটা উত্তর দিয়ে দেয়। উত্তর কি হবে, ফরাসি নাকি ফার্সি? 15D কে বলেছে? সায়েদ খান।
আহমেদ তাজদিন 15 গ, না ভাই হয় নাই। উত্তর হবে কি ফরাসি। উত্তর হচ্ছে আমাদের ফরাসি। শায়দকে ধন্যবাদ। না অয়ন 15C না 15D হবে, ফরাসি। এরপর আসি, সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য কোনটি? সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য কোনটি? সামাজিক ব্যবসায়ের উদ্দেশ্য কোনটি? দারিদ্র্য দূরীকরণ, সাহায্য বন্টন, মানব সম্পদ উন্নয়ন, নাকি মুনাফা সর্বাধিকরণ? আচ্ছা, সামাজিক ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সমাজের উন্নয়ন করা, কল্যাণ করা। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম অপশনে আসবে কি দারিদ্র্য দূরীকরণ, অর্থাৎ কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে মানুষের কাজের একটা স্কোপ করে দেওয়া, ইনকামের সুযোগ করে দেওয়া। এরপর আসি, কোন কাজে মুনাফা লাভ বিলম্ব ঘটে? দেখি 17 অ্যান্সার বলো। আমি সবার কাছ থেকে উত্তর চাই। 17 অ্যান্সার কি হবে? আর তোমরা ক্লাসগুলো শেয়ার দিচ্ছ না কেন? ক্লাসগুলো শেয়ার করো। খালি একা একাই ক্লাস করে। আচ্ছা, বলতেছে সায়েদ বলছে 17 এ। আচ্ছা, আরো কারোর কমেন্ট নেই, দেখি কি বলে। লুমানা আফরিন বলছে 17 1। সাকিব আল হাসান, ও মাই গড, সাকিব আল হাসান এসে পড়ছে। যাই হোক, 17 এ। হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক। কোন কাজে মুনাফা লাভ বিলম্বে ঘটে? শিল্পে। আচ্ছা, এবার আসে আমাদের ওই যে একই, যে আমাদের ঢাবির স্বপ্ন পূরণের ব্যাচ। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের লক্ষ্য এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যে লক্ষ্য, তারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারো। এই কোর্স চলবে তোমাদের এখন থেকে, তোমরা আগাম প্রস্তুতি নিতে পারবা এখন থেকে। একদম এক্সাম সেন্টারে যাওয়ার আগ পর্যন্ত, সকাল পর্যন্ত, মানে আমাদের ঈদের মতো অবস্থা, সকাল পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা এবং সকল প্রকার গাইডলাইন সহায়তা পাবা। আমাদের ডাবির গ ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ 4.0 তে থাকবে বাংলা ক্লাস ও এক্সাম 40টি, ইংরেজি ক্লাস ও এক্সাম 40টি, অ্যাকাউন্টিং ক্লাস এবং এক্সাম 30টি, ব্যবসা সংগঠন ক্লাস এক্সাম হচ্ছে 20টি, ফাইন্যান্সের উপর ক্লাস এবং এক্সাম হচ্ছে 15টি, মার্কেটিং ক্লাস এবং এক্সাম হচ্ছে 15টি, এবং ফাইনাল মডেল টেস্ট 10টি। তাই এখন আমি তোমাদের একটা বিষয় বলে রাখি, যে তোমরা আগে আগে একটা অ্যাডমিশনের মানে প্রস্তুতি নিলে কিভাবে তোমাদের সুবিধা হয়। প্রথমত তোমাদের অনেকের কোশ্চেন আসে যে ভাইয়া অ্যাডমিশন টেস্টের যে এত তাড়াতাড়ি প্রস্তুতি নিব, আমার কি নিজের একাডেমিক কি প্রেসার পড়বে? উত্তর হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি তুমি যদি আগে থেকে না নাও, হালকা হালকা করে, তুমি পরবর্তীতে যখন সবার সাথে জয়েন করবে অ্যাডমিশন টেস্টের ফেজটাতে, তখন তোমার জন্য কিন্তু কষ্ট হবে। কারণ অ্যাডমিশন টেস্ট পুরোটাই হচ্ছে কি একটা কম্পিটিশন, প্রতিটা ক্ষেত্রে কম্পিটিশন চলতে থাকে। তাই তুমি যদি আগে থেকে হালকা হালকা করে যদি প্রস্তুতি নিয়ে রাখো, তাহলে দেখবা তুমি অন্যের থেকে কিন্তু আগায় থাকবে আলটিমেটলি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভাইয়া আমার কি অ্যাডমিশন টেস্টে এটা প্রভাব পড়বে? আমি বলবো না। মানে তোমাদের একাডেমিক কোনো প্রভাব পড়বে? আমি বলবো না। আমি তোমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি তোমার কলেজ সেকেন্ড ইয়ার থেকে, আমি সম্ভবত ফার্স্ট ইয়ার লাস্টের দিকে আর সেকেন্ড ইয়ারের শুরুর থেকে আমি কোয়েশ্চেন ব্যাংক, বিভিন্ন ধরনের কোর্স, বিভিন্ন ক্লাস এগুলো জয়েন করতাম, দেখতাম। এখানে আমার বেনিফিট কি হয়েছে? বেনিফিট হয়েছে আমার এক তো প্রস্তুতি গোছানো হয়েছে, আগে থেকে এটা আমার জানা ছিল যে ঢাবিতে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন করে। তো আমি যে যে টপিক থেকে কোয়েশ্চেন করে, এই টপিকগুলো আমি ইন্টারে বইগুলোতে ভালো মতো পড়ে নিছি, আমার একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় প্লাস পয়েন্ট হইতেছে আমি যে আমার যে এইচএসসি পড়াটা, এটা অনেক বেটার হয়ে গেছিল। এইচএসসি দেখা গেছে আমি যখন এইচএসসি পরীক্ষাগুলোতে জয়েন করছি, আমার যে ইয়াগুলা দেখা গেছে 30টার মধ্যে আমার যতটুকু খেয়াল আছে 27 নিচে কোনোটার আমার এমসিকিউ হয় নাই। 27টা নিচে কোনোটারই এমসিকিউ হয় নাই। 27 30-এ 30 হয়েছে। অ্যাকাউন্টিং এ আমার ফার্স্ট পেপারে ছিল 30টা হয়েছিল, সেকেন্ড পেপারে 29টা হয়েছিল। তো এইগুলাই তোমাদের প্রস্তুতি যত তুমি আগে থেকে নিবা, তত তুমি আগায় থাকবা। এরপর আসি, বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত? বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত? প্রজনন, সংযোজক, সেবা, নাকি নিষ্কাশন? এটা আমি একটু আগে বলেছি। কি হবে? বন থেকে কাঠ সংগ্রহ 18D। হ্যাঁ, নিষ্কাশন। সায়েদের উত্তর ঠিক আছে, নিষ্কাশন। আচ্ছা,
তোমরা কাঁচামরিচের কনটেক্সট কি বুঝলাম না, তোমরা কি আনতেছো? মেয়েরা কি শেয়ার দিলে বলে তুই দেশের ভবিষ্যৎ, তুই ক্লাস কর, কি করমু ভাই? ওরে ওরা পাগলি। ও আচ্ছা ঠিক আছে, দেশের ভবিষ্যৎ হল, দেশের ভবিষ্যৎ আরো তো ভালো, দেশের ভবিষ্যৎ হওয়া ভালো না? আর সবচেয়ে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, আমার মানে যারা টপার আছো তোমাদেরকে পচানো হয় ঠিকই, যে পড়ে উল্টা লাইতেছে, দিন শেষে টপারের কাছেই আসে, এটা মাথায় রাখবা। দিন শেষে পরীক্ষার আগে টপারের কাছেই যায়, ভাই নোট দে, ভাই ওইটা দে, টপারের কাছেই যায়। আর তুমি যখন এক্সাম হলে ঢুকবা, তোমার তো বেশি ডিমান্ডেবল মানে কোনো মানুষ থাকবে না এক্সাম হলে, টপারদের ওই পচায় যাইবো আলটিমেটলি, টপারের মতো কোপায় যাবে, এটা কোনো বিষয় না। কাঁচা মরিচে পানি ভাত খেয়ে একটা ব্লগ করে একদিন, এটা কি বুঝলাম না। সাকিব আল হাসান বলছে ভাইয়া পিডিএফ কি পাবো? আমাদের পেইড ব্যাচ ছাড়া তুমি পিডিএফটা পাবা না, আমরা অনেক সময় ফ্রি দেই, তবে চোখ রাখা আমাদের পেজে পাবা আশা করি। লিয়ানা কোয়ারা ভাইয়া আচ্ছা ঠিক আছে, যাক তোমরা অনেক দুষ্ট ভাই। এই তুমি কে? লিয়ানা কোয়ারা, আচ্ছা যাই হোক। মীর আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাই হোক, বন থেকে কাঠ সংগ্রহ কত গেলই। এরপর আসি, সামাজিক ব্যবসায়ের ধারণা উদ্ভাবক কে? আর কে? আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সরকারকে চরম মূল্য দিতে হবে তোমাদের এই কমেন্টের জন্য। আচ্ছা তারপর, বাণিজ্যের প্রধান শাখা কয়টি? বাণিজ্যের প্রধান শাখা কয়টি? উত্তর কি দেখি, কে উত্তর করতে পারো? বাণিজ্যের প্রধান শাখা কয়টি? বাণিজ্যের প্রধান শাখা কয়টি? তোমরা আমার, আমি একটা মানে কি বলবো, দুলাভাই, তোমরা দুলাভাই বানানোর কনটেক্সট কি? দুলাভাই আবার কি? আমিও দুলাভাই কবে হইছি? আচ্ছা একজন বলছে বিশের এ, কি বলছো? সাকিব আল হাসান, হ্যাঁ। লুবানা আফরিন, তোমরা দুজন বলেছো বিশের এ দুটি। কি কি? দুটি। বাণিজ্যের প্রধান শাখা হচ্ছে কি? দুটি, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। আচ্ছা অভ্যন্তরীণের ভিতরে কি? খুচরা এবং পাইকার। অন্যদিকে আন্তর্জাতিকের মধ্যে কি? তিনটি, আমদানি, রপ্তানি, পূর্ণ রপ্তানি। এ হচ্ছে কি আমাদের বাণিজ্যের প্রধান শাখা। এরপর আসি, উৎপাদন শিল্পের অপর নাম কি? উৎপাদন শিল্পের অপর নাম কি? আমাদের প্রস্তুত শিল্প। এরপরে আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0, সেখানে তোমাদের ওই যে বাংলা, ইংরেজি এবং আইসিটি, এগুলাতে এক্সাম ক্লাস প্লাস এক্সাম থাকবে 30টি এবং সর্বমোট রেকর্ডেড ক্লাস থাকবে 60টি। কোর্স ফি মাত্র 1500 টাকা। প্লিজ ইনবক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কল করতে পারো, যোগাযোগ করতে পারো। এরপর আসি, ব্যবসায়ের বন্টনকারী শাখা কোনটি? ব্যবসায়ের বন্টনকারী শাখা কোনটি? কোনটি হবে? 22 উত্তর কি হবে? লিয়ানো ওরা বলছে বাংলা গান শুনতে চাই। বাংলা গান পারি না, কোনো গান পারি না। মীরা আহমেদ 3 ভাই, কি 3? কি 3 বললেন? 22 - 2। ও আচ্ছা সরি, 22-এর 2, আমি 22-2 পড়তেছিলাম আপনার। যাই হোক, 22-এর 2, হ্যাঁ। বাণিজ্য বন্টনকারী শাখা কি? বাণিজ্য, অর্থাৎ বাণিজ্য এক স্থান থেকে অন্য স্থানে পণ্যটি সরবরাহ করে। এরপর আসি, উৎপাদনের মৌলিক উপাদান কয়টি? উৎপাদনের মৌলিক উপাদান কয়টি? 4টি। উৎপাদনের মৌলিক উপাদান কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এরপর আসি, বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্ভুক্ত? বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্ভুক্ত? সেবা শিল্পের। বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্ভুক্ত? সেবা শিল্পের। এরপরে আসি, ব্যবসায়ের সবচেয়ে সংকীর্ণ শাখা কোনটি? এটাই বলো, 25-এর অ্যান্সার কি হবে? ব্যবসায়ের সবচেয়ে সংকীর্ণ শাখা কোনটি?
মীরা আহমেদ বলতেছে ভাইয়া আমি তো সায়েন্সের, এটা কোন গ্রুপের ক্লাস? তুমি তো ঠিক জায়গায় আছো, এটা সায়েন্সেরই ক্লাস হচ্ছে। এটা হলো আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সায়েন্টিফিক সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ক্লাস। এটা আমাদের হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ক্লাস, কোনো প্যারা নাই, তুমি করতে পারো। আচ্ছা বললা কি 25-এর? হ্যাঁ 25-এর 3 কে বললা? লুমানা 25-এর 3 না আপু, ব্যবসায় সবচেয়ে সংকীর্ণ শাখা হচ্ছে কি? দেখি এটাই লাস্ট এমসিকিউ, আশা করছি। নাজমুল হাসান রাকি 25-এর সি না, ব্যবসায় সবচেয়ে সংকীর্ণ শাখা হচ্ছে কি? বিনিময়। এই 3টা শাখা তো সবচেয়ে ভালোভাবে চলে ব্যবসায়। ব্যবসায় শিল্প বাণিজ্য প্রত্যেক সেবা, বিনিময়টাকে তেমন ভাবে নেওয়া হয় না, দেখা গেছে বিনিময়টাকে কোনো অন্যর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়, তাই বিনিময় হচ্ছে কি ব্যবসায় সবচেয়ে সংকীর্ণ শাখা। আচ্ছা আমাদের অলরাউন্ডার ব্যাচ তোমাদের এইচএসসি সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য এবং তোমাদের প্রস্তুতি আরো গোছানোর জন্য, যেখানে বাংলা, ইংরেজি, আইসিটি এবং ক্লাস লাইভ ক্লাস থাকবে 30টি করে, সর্বমোট 90টি, এবং বোনাস রেকর্ডেড ক্লাস থাকবে 60টি, এবং ক্লাস চলবে 4 মাস। ক্লাস চলবে কি 4 মাস। আর কোর্স ফি হচ্ছে আমাদের 1500 টাকা। তাই আমাদের এই কোর্সটিতে এনরোল করার জন্য তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করিতে পারেন। আর এ হচ্ছে আমাদের ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ, যেখানে তোমরা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকের অনেক স্বপ্ন, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের ঢাবি এই স্বপ্নপূরণ ব্যাচে ভর্তি হতে পারো। আগের ব্যাচে ভর্তি হয়েছে, আশা করি তোমরা আমাদের সার্ভিসে রিভিউ শুনেছো, সন্তুষ্ট হবা। এবং আমাদের স্বপ্নপূরণ ব্যাচের স্পেশালিটি কি, এই কোর্সগুলো তো থাকবেই, যে বাংলা এগুলো এক্সামগুলো থাকে, এর পাশাপাশি টিচারদের কেয়ার, মানে তোমাদের বিভিন্ন প্রকার সাজেশন, কোন টপিক পড়া লাগবে কোন টপিক পড়া লাগবে না। কারণ তোমার একটা কোনো ফ্রেজের মধ্যে যেতে হলে অভিজ্ঞ টিচার বা অভিজ্ঞতা যারা এই ফ্রেজটা পার করেছে তাদের প্রয়োজন। যে দেখা গেছে অনেক সময় 10টা টপিক একটা সাবজেক্টে, ধরো আমি বললাম ম্যানেজমেন্টের 10টা টপিক, তুমি 6টা টপিক পড়লেই এনাফ, 6টা টপিক পড়লেই এনাফ। শুধু শুধু তুমি বাকি 4টা কেন পড়তে যাবা, শুধু শুধু একটা বাড়তি প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই এরকম বিভিন্ন ধরনের সাজেশন পাওয়ার জন্য, সাজেশনমূলক ক্লাসের জন্য আমাদের কোর্সটিতে দ্রুত এনরোল করো। তো আজকের মধ্যে আমাদের ক্লাস শেষ। তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম।